সরি, লাইনটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে জেনারেটর যদি আমাদের জেনারেটর প্যারালালি কখন কানেক্ট করতে হবে? যখন লোড বেড়ে যাবে। সো লোড বেড়ে গেলে আমরা জেনারেটরকে প্যারালালি কানেক্ট করি কেন? ফর এক্সাম্পল, এই জেনারেটরের একটা নির্দিষ্ট পাওয়ার জেনারেট করছে। ফর এক্সাম্পল, এটা ধরে নিচ্ছি যে এটা 10 মেগাওয়াট পাওয়ার জেনারেশন করতেছে। তো আমার যদি লোড এখন 20 মেগাওয়াট হয়, অবশ্যই কিন্তু আমি এই জেনারেটর দিয়ে এটা কভার করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটার সাথে প্যারালালি আরেকটা জেনারেটর কানেক্ট করতে হবে। এখন প্যারালালি আমরা কিভাবে কানেক্ট করব? প্যারালালি কানেকশনের আমরা কন্ডিশনগুলো জানি, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ফেজ অ্যাঙ্গেল, ফেজ সিকোয়েন্স, এগুলো সব সমান থাকতে হবে, তারপরে প্যারালালি কানেক্ট করতে পারবো। এবং জেনারেটরের ভোল্টেজও আমরা জানি যে জেনারেটরের ভোল্টেজ নর্মালি 11 কেভি হয়। তো আমি ধরে নিচ্ছি যে আমি এখানে আরেকটা জেনারেটর কানেক্ট করতেছি, সেটা কার সাথে? 11 কেভি লাইনের সাথে এটাকে কানেকশন আমি দিচ্ছি। এই যে এখানে এখানে আমরা আরেকটা জেনারেটর কানেক্ট করলাম এবং জেনারেটরের সাথে আমরা এই লাইনটা আমি শর্ট করে দিলাম। তার মানে এখানেও আমাদের একটা জেনারেটর আছে, এই পাশেও আমাদের একটা জেনারেটর আছে। সো এখন আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এখানে ফল্ট বিভিন্ন লোকেশনে হতে পারে। এখন যদি 2 নাম্বার লোকেশনে যদি ফল্ট হয়, তাহলে আমাদের ফল্ট কারেন্ট কয়টা হবে? এখন কিন্তু আর একটা ফল্ট কারেন্ট হবে না, ফল্ট কারেন্ট হবে দুইটা। কেন দুইটা কারেন্ট হবে? কারণ এই জেনারেটর থেকে একটা কারেন্ট এদিকে যাবে এবং এই জেনারেটরের কারণে আরেকটা ফল্ট কারেন্ট কিন্তু এদিক দিয়ে ফ্লো করবে। তার মানে দুই সাইড থেকে কারেন্ট আসতেছে। তাহলে দুই সাইড থেকে যদি কারেন্ট আসে, তাহলে আমার দুইটা কারেন্টকে ইন্টারাপশন করতে হবে। দুইটা কারেন্টকে অবশ্যই আমি কি একটা সার্কিট ব্রেকার দিয়ে ইন্টারাপশন করতে পারবো না। তার মানে আমার এই ট্রান্সমিশন লাইনটাকে যদি প্রোটেক্ট করতে হয়, তাহলে আমার মিনিমাম দুইটা ব্রেকার লাগবে, কারণ ফল্ট কারেন্ট কিন্তু দুই দিক দিয়ে আসতেছে। সো দুই দিক দিয়ে আসার কারণে আমাদের দুইটা ব্রেকার পুট করতে হবে। কোথায় পুট করতে হবে? এই ট্রান্সমিশন লাইনের দুই পাশে। তাহলে আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার ফল্টের কারণে আমরা এখানে একটা ব্রেকার পুট করলাম, এখানে একটা ব্রেকার পুট করলাম। সো এখানে আমরা দুইটা ব্রেকার পুট করলাম, কিন্তু ব্রেকারগুলোর আমরা নাম দিলাম, প্রত্যেকটা ব্রেকারের নাম দিয়েছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 নাম্বার ব্রেকার, 3 নাম্বার ব্রেকার। সো এখানে দুইটা ব্রেকারকে কিন্তু আমরা পুট করছি, ঠিক আছে? 2 নাম্বার এবং 3 নাম্বার ব্রেকার। কোন ফল্টের জন্য? 2 নাম্বার লোকেশনে ফল্টের জন্য। সিমিলারলি 3 নাম্বার লোকেশনে যদি ফল্ট হয়, এক্ষেত্রেও ফল্ট কারেন্ট কয়টা হবে? দুইটা ফল্ট কারেন্ট। একটা কারেন্ট কোন দিক দিয়ে যাবে? একটা কারেন্ট আসবে এই সাইড থেকে, আসবে এত দূর, আর আরেকটা কারেন্ট আসবে এত দূর এই সাইড থেকে। তার মানে আমাদের দুই সাইডকে ব্রেক করতে হবে। তাহলে দুই সাইডকে ব্রেক করার জন্য আমাদের কয় নাম্বার ব্রেকার অপারেট করবে? 4 নাম্বার এবং 5 নাম্বার, দুই সাইডে কারেন্টটাকে কাট করার জন্য। সো এ কারণে আমরা বলতে পারি যে আমাদের এই লোকেশনে যদি ফল্ট হয়, তাহলে প্রোটেকশন জোন হবে এই এতটুকু। কারণ এই জায়গায় যে কোনো জায়গায় ফল্ট হোক না কেন, 2 নাম্বার আর 3 নাম্বার ব্রেকার ট্রিপ করবে বা অপারেট করবে। তার মানে এইটা হচ্ছে কি প্রোটেকশন জোন। যদি এখানে ফল্ট হয়, তাহলে প্রোটেকশন জোন কয়টা ব্রেকার নিয়ে হবে? দুইটা ব্রেকার নিয়ে হবে। তাহলে জোনটা কতটুকু? এই এতটুকু। তার মানে এখানে যে কোনো লোকেশনে ফল্ট হোক না কেন, আমার এই দুইটা ব্রেকার অপারেট করবে। সিমিলারলি 4 নাম্বার লোকেশনে যদি ফল্ট হয়, তাহলে আমাদের ফল্ট কারেন্ট যদি দুইটা আসে, তাহলে আমাদের এই দুইটা ব্রেকার অপারেট করবে। আর এখানে যদি ফল্ট হয়, তাহলে আমাদের এখানে একটাই ব্রেকার আছে, যেহেতু এখানে আর কোনো সোর্স নাই। সো আমাদের এখানে এইভাবে আমরা এটা প্রোটেকশন জোন এটা বেবি করে ফেলতে পারি। সো জেনারেটরে এখানে যদি ফল্ট হয়, তাহলে জেনারেটরে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে, এটার ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে তো আমাদের এই জেনারেটরের প্রোটেকশনের জন্য আমাদের প্রোটেকশন জোন হবে এতটুকু। এই এতদূর পর্যন্ত কি ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে লাইনে যে দুইটা আমি মানে সার্কিট ব্রেকার দিচ্ছি, তারপরে ফল্ট হলে যে ট্রিপ হয়ে যাচ্ছে, এই জিনিসটা স্যার কি আমরা দেখতে পারি এই সার্কিট ব্রেকার গুলো লাইনে, মানে কোনগুলাকে আর কি বলা হচ্ছে? এখানে আমি যেটা বললাম যে এখন তোমার কোশ্চেনটা আমার কাছে পুরোপুরি ক্লিয়ার না। এখন দেখতে পারি মানে দেখা তো যাবেই অবশ্যই। সার্কিট ব্রেকার লাইনে সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকার গুলো কোথায় থাকবে? এই সার্কিট ব্রেকার গুলো অবশ্যই থাকবে হচ্ছে সাবস্টেশনের ভিতরে। এই সাবস্টেশনের ভিতরে সার্কিট ব্রেকার গুলো থাকবে এবং ট্রান্সমিশন লাইনটা তো থাকবে ওপেন, যেটা ওভারহেড লাইন, সেটা তো থাকবে। আর সাবস্টেশনের ভিতরে থাকবে হচ্ছে এই সার্কিট ব্রেকারটা। বোঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন এখানে আমরা প্রোটেকশন জোনগুলো দেখো, আমরা কিন্তু এই গ্রিন কালার দিয়ে কিন্তু
এই শেডেড এরিয়া দিয়ে কিন্তু আমরা প্রোটেকশন জোনগুলো বের করে ফেলতে পারছি, তাই তো? 4 নাম্বারটাতে দুটো কেন দিলেন 4 নাম্বার পয়েন্টে? নাম্বারটাতে দুইটা দেওয়ার দরকার নেই, এখানে একটা দিলেই যথেষ্ট ছিল, কারণ 6 নাম্বারটা হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছিল, যেহেতু জি স্যার। এর কোনো কারেন্ট আসার কোনো প্রভিশন কি আছে? স্যার না স্যার, এর জন্য জিজ্ঞেস করছি। তো এখানে আমাদের এই 7 নাম্বারটা না দিলেও হবে, ঠিক আছে, এটা ঠিক আছে যে এখানে যদি 7 নাম্বার না দিই, তাহলে যেহেতু এখানে আমাদের কোনো আর কোনো কারেন্ট আসার কোনো পাথ নাই, তাহলে 6 নাম্বার বন্ধ করলেই হবে। তার মানে আমাদের ফার্স্টে কি করতে হবে? প্রথমে আমাদের সিস্টেমটা দেখতে হবে। সিস্টেমটা এই পুরো জেনারেটিং স্টেশন থেকে আমাদের যে একটা ওয়ান লাইন ডায়াগ্রাম আমাদের ড্র করতে হবে, যে আমাদের সিস্টেমটা কিরকম হবে। সিস্টেমটা কিরকম হবে সেটার পরে আমাদের কি করতে হবে? ফল্ট কারেন্ট থেকে ফল্ট কোথায় কোথায় হতে পারে সেটাকে বের করতে হবে। ফল্টটা কোথায় কোথায় হবে সেটা বের করে আমাদের কি করতে হবে? আমাদের প্রোটেকশন দিতে হবে। কিভাবে প্রোটেকশন দিব? ফল্ট হওয়ার পরে আমাদের কয়টা ডিরেকশন থেকে কারেন্ট আসতে পারে সেটা আমাদের বের করতে হবে। এখন ডিরেকশনটা ডিটেক্ট করার পরে আমরা কি করব? আমাদের যে যে ডিরেকশন থেকে ফল্ট আসতে পারে সেই সব ডিরেকশনগুলোতে আমাদের কি করতে হবে? সার্কিট ব্রেকারটা পুট করতে হবে। বোঝা গেছে? কেন একটা লাগবে, কেন দুইটা লাগবে, এটা ডিপেন্ড করতেছে ফল্ট কারেন্টের ডাইরেকশনটা, ফল্ট কারেন্ট কয় ডিরেকশন থেকে ফ্লো করতে পারে সেটার উপরে বেস করে। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সিস্টেমটা আমরা যে করলাম, এই সিস্টেমে তো আমাদের 5টা লোকেশনে ট্রান্সফরমারকে প্রোটেকশন দেওয়া হয়েছে। ট্রান্সফরমারকে কি আমরা প্রোটেকশন দিয়েছি? এটা কি না। জোনের বাইরে না ভিতরে? জোনের বাইরে। জোনের বাইরে না? তো জি এই স্যার। তার মানে কি আমাদের ট্রান্সফরমার কিন্তু এখন আনপ্রোটেক্টেড রয়ে গেছে। জি স্যার। ট্রান্সফরমারে তো ফল্ট হতে পারে, তার মানে কি আমাদের ট্রান্সফরমার প্রোটেকশন দেওয়া লাগবে না? অবশ্যই ট্রান্সফরমারে আমাদের প্রোটেকশন দিতে হবে। তাহলে ট্রান্সফরমারের প্রোটেকশনের জন্য আমাদের কি করতে হবে? যদি 1 নাম্বার লোক মানে ধরলাম যে ট্রান্সফরমারের ভিতরে ফল্ট হয়েছে, তাহলে ট্রান্সফরমারের ভিতরে ফল্ট হলে ফল্ট কারেন্ট কয়টা হবে? বোথ সাইড থেকে আসবে, কারণ জেনারেটিং স্টেশন এখান থেকেও আসতে পারে কারেন্ট, এই জেনারেটিং স্টেশন থেকেও কারেন্ট আসতে পারে। তাহলে আমাদের কোন কোন ব্রেকারকে ট্রিপ করালে ট্রান্সফরমার প্রোটেকশন হবে বলো? স্যার 1 আর 2। 1 আর 2। তার মানে 1 আর 2 একটু ভালো করে আমরা একটু খেয়াল করি। তার মানে এখানে 1 আর 2 মিলে হবে কার প্রোটেকশন জোন? 1 নম্বরে স্যার 1 নাম্বার ট্রান্সফরমার। তার মানে এই সেকেন্ড ট্রান্সফরমারের জন্য আমাদের প্রোটেকশন জোন হবে 3 and 4। 3 আর 4। আচ্ছা, এটার জন্য হবে সিমিলারলি 5 আর 6, এবং এটার জন্য হবে আমাদের 7 8। 7 আর 8। তার মানে এখানে খেয়াল করে দেখো, অনেক ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে? পাশাপাশি দুইটা জোনের সার্কিট ব্রেকারকে কিন্তু কমন নিতে হচ্ছে, তাই না? জি স্যার। পাশাপাশি দুইটা জোন মানে কি? জেনারেটিং স্টেশনের একটা সার্কিট ব্রেকার কমন নিলাম, আবার এখানে কি 400 কেভি লাইনেরও কিন্তু একটা সার্কিট ব্রেকার আমরা কমন নিলাম। তার মানে পাশাপাশি দুইটা জোনের কিন্তু সার্কিট ব্রেকার কমন নিতে হতে পারে। কেন কমন নিতে হতে পারে? কারণ যাতে এখানে দেখো, এখন এই যে সিস্টেমটা আমরা যে ডিজাইন করলাম, প্রোটেকশন জোনগুলো বের করলাম, এই প্রোটেকশন জোনগুলোর মধ্যে কি বোঝা যাচ্ছে যে কোথাও কি কোনো আনপ্রোটেক্টেড এরিয়া কি আছে? না স্যার। পুরো সিস্টেমটা এখন প্রোটেক্টেড না? জি স্যার। তার মানে যে কোনো জায়গায়, তার মানে আমি যদি বলি যে 1 আর 2 অপারেট করছে, ধরো তুমি সাবস্টেশনের ভিতরে বসে আছো, এমন সময় তোমার সামনে দুইটা ব্রেকার ট্রিপ করলো। কোন কোন ব্রেকার? 1 আর 2। তুমি কি বলতে পারবা কোথায় ফল্ট হয়েছে? জি স্যার, বলতে পারবো। কোথায়? স্যার ট্রান্সফরমার 1 এ। হ্যাঁ, যদি 1 নাম্বার ব্রেকার ট্রিপ করে, কোথায় ফল্ট হয়েছে? জেনারেটর 1 এ। জেনারেটিং স্টেশন 1। যদি 2 আর 3 ব্রেকার ট্রিপ করে? 2 আর 3 বলে ট্রান্সমিশন লাইন। 400 কেভি ট্রান্সমিশন লাইন। তার মানে আমাদের কিন্তু প্রত্যেকটা লোকে আমরা কিন্তু সাবস্টেশনের ভিতরে বসে থেকে কি আমরা ডিটেক্ট করতে পারতেছি না কোথায় ফল্ট জি হয়েছে? স্যার। জি স্যার। এটা কি বোঝা গেছে কিভাবে আমরা আইডেন্টিফাই করতেছি? জি স্যার। তার মানে আমাদের ডিজাইনটাকে আমরা এমন ভাবে করব যেন কোথায় ফল্ট হয়েছে সেটা কিন্তু ডিটেকশন তো হবেই, এবং কোনো সিস্টেমে যেন কোনো আনপ্রোটেক্টেড এরিয়া না থাকে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এখন এই যে আমরা প্রোটেকশন জোনগুলো আমরা বের করে ফেললাম। তো আমাদের জেনারেটর প্রোটেকশন আমরা দেখব, ট্রান্সফর্মার প্রোটেকশন, লাইন প্রোটেকশন, বাসবার প্রোটেকশন, এগুলা ফিডার প্রোটেকশন, এবং ফাইনালি লোড প্রোটেকশন আমরা দেখব। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, আগের পিকচারটাতে আমাদের ট্রান্সমিশন লাইনের পিকচারটা একটু স্লাইডটা একটু ওপেন করেন স্যার।
স্যার এখানে এসইউটি এসডি এই জিনিসগুলোর মানে ফুল মিনিং কি স্যার এটা? এসইউটি মানে স্টেপ আপ ট্রান্সফর্মার। ও স্টেপ আপ, আচ্ছা স্টেপ ডাউন, আর এদিকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো নেক্সট আমরা নেক্সট স্লাইডে আমরা চলে যাই। সো নেক্সট স্লাইডে আমরা ফার্স্টে কি জোনস অফ প্রোটেকশন। জোনস বলতে তাহলে আমরা তো বুঝলাম যে জোনস মানে কি একটা সার্কিট ব্রেকার যতটুকু এরিয়াকে প্রোটেকশন দিবে সেটাই হচ্ছে গিয়ে তার জোন। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো জোন মানে কি? জোন মানে হচ্ছে জি স্যার। যেমন একটা রুমের জন্য যদি একটা সার্কিট ব্রেকার রাখি তাহলে ওই রুমটাই হচ্ছে তার জোন। সো জোনস অফ প্রোটেকশন is required. এখন to provide complete protection for the entire system, that is to avoid having an unprotected region, neighboring zones are arranged overlap each other. যেটা আমরা দেখলাম যে আমাদের সিস্টেমের ভিতরে আমরা একটু আগে স্লাইডে আমরা কি দেখলাম যে ট্রান্সফরমারে যদি ফল্ট হয় তখন আমরা কি করতেছিলাম, পাশের জেনারেটর 1 জেনারেটিং স্টেশন 1 এবং এই যে ট্রান্সমিশন লাইনের যে জোনটা ছিল সেই জোনের একটা সার্কিট ব্রেকার কিন্তু আমরা কমন নিয়েছিলাম। তার মানে কি এই 1 আর 2 কিন্তু পাশের দুইটা জোন 1 আর 2 সার্কিট ব্রেকার কমন নেওয়ার ফলে এই জোনের কিন্তু সার্কিট ব্রেকারটা ওভারল্যাপ হয়ে গেল এবং এই জোনের সার্কিট ব্রেকারটাও কিন্তু ওভারল্যাপ হয়ে গেল। এই জোনে কিন্তু 2 আর 3 অপারেট করার কথা, কিন্তু এখন এখানে ফল্ট হলে 1 আর 2 অপারেট করতেছে। তার মানে আমাদের এই জোনের সার্কিট ব্রেকারটা 2-3 সার্কিট ব্রেকারের সাথে ওভারল্যাপ হলো, মানে এই প্রোটেকশন জোনের সাথে ওভারল্যাপ হলো, আবার কি জেনারেটিং স্টেশনের প্রোটেকশন জোনের সাথেও কিন্তু ওভারল্যাপ হয়ে গেল। তার ফলে কি হচ্ছে, তার ফলে আমাদের সিস্টেমে কোনো আনপ্রোটেক্টেড এরিয়া কিন্তু থাকছে না। সো সেটাই বলতেছিলাম, to provide complete protection for the entire system, that is to avoid having an unprotected region, যাতে করে সিস্টেমে কোনো আনপ্রোটেক্টেড এরিয়া না থাকে। নেইবারিং জোনস, পাশাপাশি যদি দুইটা জোন থাকে তাহলে সেটা কি করতে হয়, ব্রেকারকে কমন নিতে হয়। সো সেটাকে আমরা কি বলতেছি, নেইবারিং জোনস আর অ্যারেঞ্জ টু ওভারল্যাপ ইচ আদার। কমন নেওয়া মানে কি, ওভারল্যাপিং করে। এটা কি বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, so এখন when a system is experiencing an abnormal condition, then relay first identify this condition and send a trip signal to appropriate circuit breaker that opens to isolate the affected zone. এখন আমাদের সিস্টেমে যদি একটা ফল্ট হয়, ফল্ট হলে কি হবে, ফর এক্সাম্পল একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হলো। লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে আমরা কিভাবে বুঝবো যে এটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হচ্ছে? ফল্ট হলে আমাদের অ্যাবনর্মাল কন্ডিশনটা ডিটেক্ট করার জন্য আমরা ট্রান্সমিশন লাইনে কারেন্ট, ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি এগুলা থেকে আমরা বুঝি যে সিস্টেমের ভিতরে অ্যাবনর্মাল কন্ডিশন গ্রো আপ করছে। সো ফর এক্সাম্পল আমাদের লাইনে ধরো কারেন্ট যাচ্ছে নর্মালি ধরো 5 অ্যাম্পিয়ার। এখন 5 অ্যাম্পিয়ারের পরিবর্তে যদি কারেন্ট যায় 100 অ্যাম্পিয়ার, তাহলে সিস্টেমে কি অবশ্যই একটা ফল্ট হয়েছে, কারণ যাওয়ার কথা 5 অ্যাম্পিয়ার, যাচ্ছে 100 অ্যাম্পিয়ার, তাহলে সিস্টেমে অবশ্যই একটা ফল্ট হয়েছে। তাহলে এই ফল্টটাকে কিভাবে ডিটেক্ট করব? এই 100 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমি সরাসরি ডিটেক্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের হেভি ইকুইপমেন্ট লাগবে। সো ঠিক আছে, কারণ কারেন্টের ম্যাগনিটিউড যত বেশি হবে আমাদের ইকুইপমেন্টের সাইজও তত বড় হবে। এর ফলে আমরা কি করি, কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করি, তার মানে সিটি ইউজ করি, কারেন্ট ট্রান্সফর্মার। কারেন্ট ট্রান্সফর্মারের কাজটা কি হবে, কারেন্টটাকে স্টেপ ডাউন করা, অর্থাৎ এই 100 অ্যাম্পিয়ার কারেন্টটাকে আমরা লো রেঞ্জে দেখতে পারবো। সো লো রেঞ্জে দেখে এখানে আমরা সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিতে হবে যেন এই কারেন্টে সার্কিট ব্রেকার অপারেট করে। সো সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেওয়ার জন্য আমাদের মাঝখানে আরেকটা জিনিস লাগবে, সেটাকে আমরা বলি রিলে। রিলে কেন লাগবে? রিলেটা হচ্ছে ডিসিশন মেকার। ডিসিশন মেকার মানে সে ডিসিশন নিবে যে সে ট্রিপ করাবে কি করাবে না। ফর এক্সাম্পল কারেন্ট ধরো 5 অ্যাম্পিয়ার, এই 2 অ্যাম্পিয়ার গেলে রিলের ভিতরে বলছি এটা একটা কন্ডিশনাল সুইচ অপারেট করে। সো যখন কন্ডিশনটা স্যাটিসফাই করবে তখন তার যে কন্ট্যাক্টটা, সেই কন্ট্যাক্টের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। হ্যালো, শোনা যাচ্ছে? স্যার একটু কেটে কেটে আসছিল স্যার। স্যার আরেকবার একটু বললে Hello? ভালো হতো স্যার। জি সো অ্যাবনর্মাল কন্ডিশন আমরা কিভাবে ডিটেক্ট করবো? অ্যাবনর্মাল কন্ডিশন ডিটেক্ট করার উপায় হচ্ছে কারেন্ট আর ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি দিয়েও ডিটেক্ট করতে পারি। সো আমি নর্মাল ভাবে বুঝাচ্ছি যে কারেন্ট দিয়ে কিভাবে আমরা ডিটেক্ট করি। যখন ফর এক্সাম্পল একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে তাহলে কি হবে, লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে কি, তার রেজিস্ট্যান্স 0, গ্রাউন্ডের রেজিস্ট্যান্স হচ্ছে 0 পোটেনশিয়াল লাইনের সাথে কানেক্ট হয়ে গেছে। তার মানে V/R ইকুয়াল আমরা পাবো কারেন্ট,
সো আর রেজিস্ট্যান্স যদি 0 হয় সেখানে অনেক বেশি। সো ভি বাই 0 হলে ইনফাইনাইট কারেন্ট যাওয়ার কথা। সো ইনফাইনাইট তো যাবে না, কিছু রেজিস্ট্যান্স থাকে, বাট সেই কারেন্টটা নর্মাল লোড কারেন্টের থেকে অনেক গুণ বেশি, 100 টাইমসেরও বেশি হতে পারে। সো এই কারেন্টটাকে ডিটেক্ট করতে মানে কি সিস্টেমে অ্যাবনর্মাল কন্ডিশন জেনারেট হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে আমরা বুঝতে পারবো, যেহেতু কারেন্টের ম্যাগনিটিউড বেড়ে যাচ্ছে। আর অপোজিট দিকে ভোল্টেজের কথা যদি আমরা চিন্তা করি, যেহেতু আমাদের ভোল্টেজটা 5 ভোল্ট 0 পটেনশিয়াল সাথে কানেক্ট করে দেই, তাহলে এটা কিন্তু 0 ভোল্ট হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে গেল, মানে লাইনটা কিন্তু আমাদের 0 পটেনশিয়ালে চলে আসলো। তার মানে আমাদের ভোল্টেজটা কমে যাবে, কারেন্টটা বেড়ে যাবে। এই যে অ্যাবনর্মাল সিনারিওটা ক্রিয়েট হচ্ছে, এটা ডিটেক্ট করবো আমরা কিসের মাধ্যমে? কারেন্ট ট্রান্সফর্মার অথবা পটেনশিয়াল ট্রান্সফর্মার। যদি কারেন্ট ডিটেক্ট করতে হয় তাহলে আমাদের সিটি দিয়ে, আর যদি ভোল্টেজ ডিটেক্ট করতে হয় তাহলে পিটি দিয়ে। এখন এটা ডিটেক্ট করলাম, ডিটেক্ট করে আমাদের কাজটা কি? ডিটেক্ট করে কাজ হচ্ছে সার্কিট ব্রেকারকে একটা সিগন্যাল দেওয়া যেন সার্কিট ব্রেকার ট্রিপ করে। সো এখন সার্কিট ব্রেকারকে যদি সিগন্যাল দিব কি দিব না, সেটার জন্য একটা ডিসিশন মেকার লাগবে। ডিসিশন মেকারটাকে হচ্ছে এখানে একটা রিলে। এই রিলেটা একটা নির্দিষ্ট ভোল্টেজ অথবা একটা নির্দিষ্ট কারেন্টের উপরে বেস করে অপারেট করে। ফর এক্সাম্পল একটা রিলে ধরলাম 5 অ্যাম্পিয়ার কারেন্টে অপারেট করে, তাহলে এই রিলের ভিতর দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার যায়, তাহলে তার যে সুইচের পজিশন সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ওপেন সুইচ থাকলে ক্লোজ হয়ে যাবে, ক্লোজ সুইচ থাকলে ওপেন হয়ে যাবে। সো আমি এই সুইচটাকে কাজে লাগাই সার্কিট ব্রেকারকে একটা সিগন্যাল দিব। সার্কিট ব্রেকারকে কি সিগন্যাল দিব? যে সার্কিট ব্রেকার যেন তুমি ট্রিপ করো। কত কারেন্ট গেলে ট্রিপ করবে? যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট রিলে সেন্স করে তাহলে যেন সে ট্রিপ করে। তাহলে যখন এই সিস্টেমের নর্মাল কন্ডিশন, তখন এটা 5 অ্যাম্পিয়ারের কারেন্টের কমে আমি ভ্যালুটা সেট করব, যেন এটা 5 অ্যাম্পিয়ার রিলের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট না যায়, তার মানে 5 অ্যাম্পিয়ারের কারেন্টে কম যাবে, রিলে ট্রিপ করবে না। আর যখনই এটা 5 অ্যাম্পিয়ার কারেন্টের উপরে যাবে, তখনই সাথে সাথে আমাদের রিলের যে সুইচের পজিশন সেটা চেঞ্জ হয়ে যাবে। সুইচের পজিশন চেঞ্জ হয়ে গেলে সার্কিট ব্রেকার একটা সিগন্যাল পাবে যে সিস্টেমে অ্যাবনর্মাল কন্ডিশন জেনারেট হয়েছে, এবং সাথে সাথে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। এটা কি বোঝা গেছে? আমি আরেকবার একটু রিপিট করতেছি। ধরো একটা লাইনে কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার। সো সিটি কারেন্ট সেন্স করতেছে, সিটি রেশিও আমি ধরে নিচ্ছি 100/1। 100/1 মানে তার সেকেন্ডারিতে তাহলে কারেন্ট কত? 1 অ্যাম্পিয়ার। এখন 1 অ্যাম্পিয়ার যদি যায়, তাহলে তো রিলে অপারেট করবে না। কেন অপারেট করবে না? কারণ রিলে 5 অ্যাম্পিয়ারে সেট করা আছে। সো রিলে অপারেট করবে না, তার মানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট সে হেলদি কন্ডিশন। এখন যদি কোনো কারণে 5 গুণ কারেন্ট যায়, ধরো 500 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে লাইনে, তাহলে এখন সিটি সেকেন্ডারিতে কত কারেন্ট যাবে? 100/1 যদি হয়, সিটি সেকেন্ডারিতে যাবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই রিলে বুঝে ফেলবে যে এটা অ্যাবনর্মাল কন্ডিশন। আর অ্যাবনর্মাল কন্ডিশন যদি সে বুঝে যায়, তাহলে তার যে কন্ট্যাক্ট পজিশন সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ওপেন কন্ট্যাক্ট থাকলে ক্লোজ হয়ে যাবে। এই কন্ট্যাক্ট পজিশনটা নিয়ে আমরা কি করব? সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিব। এই সার্কিট ব্রেকারটাকে যখন সিগন্যাল পাবে, সাথে সাথে সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে। সো এই হচ্ছে গিয়ে আমাদের অপারেশন, যে আমাদের এটাকে আমরা বলি ট্রিপ সার্কিট। এটা ডিটেল অপারেশনটা আমরা ফিজিক্যালি কিভাবে এটা কাজ করে সেটা ডিটেইলি দেখবো। আপাতত এই কনসেপ্টটা মাথায় রাখো যে ফার্স্টে ডিটেকশন হবে হচ্ছে সিটি বা পিটির মাধ্যমে। সিটি পিটি ডিটেক্ট করে রিলেকে সিগন্যাল দিবে, রিলে যখন সিগন্যালটা সেন্স করবে, সাথে সাথে সে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। তো নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। ধরো একটা বাসার আমরা একটা সার্কিট ব্রেকারের রেটিং কত হবে সেটা আমরা বের করতে চাই, যে একটা সার্কিট ব্রেকারে কত রেটিং এর একটা সার্কিট ব্রেকার লাগাবো। সেটা যদি বের করতে হয়, তাহলে বাসার ফুল লোড ক্যালকুলেশন করতে হবে, যে টোটাল কত লোড কারেন্ট যাচ্ছে বাসার জন্য। তো একটা অ্যাপার্টমেন্টের জন্য আমি ধরে নিচ্ছি যে লাইনের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, এখানে 220 ভোল্ট লাইন ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। ধরলাম বাসায় ফ্যান আছে 5টা, লাইট আছে 8টা, টিভি আছে 2টা, ফ্রিজ এরকম আয়রন এবং অ্যাডিশনাল ফ্রিজ, আয়রন, ওভেন, মাইক্রোওভেন, এসি, গিজার, এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এটা লোড হিসেবে আমাদের বাসার মধ্যে থাকবে। সো প্রত্যেকটা ক্যাপাসিটি আমাদের এখানে আমরা জানি যে ফ্যানের জন্য 80 ওয়াট, লাইট হচ্ছে যদি 40 ওয়াটের হয় তাহলে 40 ওয়াট, সো টিভির জন্য 200 ওয়াট, এরকম করে আমরা প্রত্যেকটা লোড আমরা কিন্তু জানি। প্রত্যেকটা লোড কিভাবে জানি? সেটা তার ক্যাপাসিটিটা তার গায়ে লেখা থাকবে, যে তার পাওয়ার রেটিংসটা কত। সো সেই পাওয়ার রেটিংসটা আমরা এখানে বসাবো, আর এখানে কতগুলো কোয়ান্টিটি সেটা এখানে বসাবো। তাহলে আমরা এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে পাবো হচ্ছে কি
টোটাল পাওয়ার, মানে যদি ফ্যান 5টা থাকে আর যদি প্রত্যেকটা ফ্যানের ওয়াটেজ যদি 80 করে হয় তাহলে টোটাল পাওয়ার হবে 5 40, সো এখানে 400 ওয়াট। সো এভাবে আমরা প্রত্যেকটা যতগুলো লাইট আছে, যতগুলো ফ্যান আছে, সবগুলোর ওয়াটেজ গুলো আমরা এখানে বের করব। সো বের করার পরে এখানে আমাদের টোটাল ওয়াটেজটা বের করব, টোটাল পাওয়ার। সো টোটাল পাওয়ার হচ্ছে এটা, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 27 কিলোওয়াটের মতন আমার কনজাম্পশন হচ্ছে এই বিল্ডিং এ ফর এক্সাম্পল। সো 27 কিলোওয়াট হচ্ছে গিয়ে একটা অ্যাপার্টমেন্টে এটা কনজাম্পশন। সো এখন এটা থেকে আমরা কি করব, এটা থেকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ফুল লোড কারেন্টটা বের করতে হবে, IFL, ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্ট কিভাবে বের করব? ফুল লোড কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে টোটাল পাওয়ার। সো টোটাল পাওয়ারটা হচ্ছে আমাদের কত, 27 কিলোওয়াট অ্যাপ্রক্সিমেটলি, ডিভাইডেড বাই পার ফেজের জন্য যদি ধরি তাহলে √3 দিয়ে ভাগ হবে। ভোল্টেজ কত, 220, আর পাওয়ার ফ্যাক্টর আমরা এটা নরমালি ধরে নিই 0.8। সো এখানে যদি এই প্রত্যেকটা ভ্যালু করি, 27 কিলোওয়াট ডিভাইডেড বাই √3 ইন্টু 200 ইন্টু পাওয়ার ফ্যাক্টর 0.8, তাহলে দেখা যাবে যে আমাদের টোটাল ফুল লোড কারেন্ট আসতেছে 88.31 অ্যাম্পিয়ার। তার মানে বাসার মধ্যে যত লাইট ফ্যান কিছু আছে সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস যদি আমি একসাথে কানেক্ট করে দিই তাহলে আমাদের যাবে। সো এটার সাথে আমরা কি করি, অ্যাডিশনাল, হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি। স্যার শুন- হ্যালো, জি জি স্যার। স্যার শুনছি। শোনা যাচ্ছে? আচ্ছা, এটার সাথে অ্যাডিশনাল আমরা 20 to 25% ওভারলোড মার্জিন রাখি। এখন কেন ওভারলোড মার্জিন রাখি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 পয়েন্ট আছে, 3 পিন পয়েন্ট আছে। সো 3 পিন পয়েন্টগুলো অনেক সময় তো আমরা লোড ইউজ করতে পারি, নাও করতে পারি। 2 পিন পয়েন্ট যেগুলো থাকে, প্লাগ পয়েন্ট যেগুলো, সেগুলো ইউজ করতে পারি, নাও করতে পারি। অনেক সময় আমাদের নিজের প্রয়োজনে একটা লোড কানেক্ট করতে হতে পারে। যখন কোনো কানেকশন নাই তখন তো কারেন্ট জিরো, কিন্তু যখন কানেকশন তখন তোদের নিজেদের প্রয়োজনে কিন্তু করতে হতে পারে। সো ওভারলোড মার্জিন একটা রাখতে হবে, যে আমাদের এই যে কারেন্টটা, এটা তো নর্মাল কারেন্ট, এটা যে সব সময় যাবে, কিন্তু ওভারলোড একটা মার্জিন আমাদের রাখতে হয়। সো এই ওভারলোড মার্জিনটা সাধারণত আমরা 20 to 25% রাখি। সো 20 to 25% যদি হয়, এই যে কারেন্টটা, এই কারেন্টটা 20% এক্সট্রা বা 25% এক্সট্রা মানে 1.25 দিয়ে গুণ করলে আমরা ওভারলোড মার্জিনটা পেয়ে যাবো। অর্থাৎ এখানে আমাদের 8.31 ইন্টু 1.25 যদি করি তাহলে আমাদের এই মানে ম্যাক্সিমাম ওভারলোড কারেন্টটা বের হয়ে যাবে 110 অ্যাম্পিয়ার। তার মানে আমাকে যে সার্কিট ব্রেকারটা লাগাতে হবে, এই সার্কিট ব্রেকারের রেটিং হবে অবশ্যই 110 অ্যাম্পিয়ারের উপরে। কারণ 110 অ্যাম্পিয়ারের নিচে যদি আমি সার্কিট ব্রেকার পুট করি তাহলে কি হবে, আমরা ওভারলোড করতে পারবো না। বেশি নিচে পুট করলে তো আমরা ফুল লোডই দিতে পারবো না। আর বেশি আমি যদি 110 অ্যাম্পিয়ারের জায়গায় যদি আমি এখন 120 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগাই তাহলে কি হবে, আমি 10 অ্যাম্পিয়ার কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। 10 অ্যাম্পিয়ার ছেড়ে দেওয়া মানে আমার এই সার্কিট ব্রেকারটা এই 10 অ্যাম্পিয়ারে তো অপারেট করবে না, আমাদের ওভারলোড মার্জিনটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে সো আমাদেরকে এমনভাবে সার্কিট ব্রেকারের রেটিংটা বের করতে হবে যেন এটা 110 অ্যাম্পিয়ারের কাছাকাছি একটা রেটিং এর, 110 অ্যাম্পিয়ারের উপরে অবশ্যই এবং কাছাকাছি একটা রেটিং এর সার্কিট ব্রেকার যেন এই বিল্ডিং এর সাথে আমি কানেক্ট করি, তাহলে আমাদের প্রোটেকশনটা। এটা কি বোঝা গেছে? বুঝতে পারছো এটা সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। যদি বুঝে থাকো তাহলে আমরা এখন একটা রুমের জন্য, এখানে আমরা একটা রুমের ড্রয়িং দেখতেছি। এখানে আমাদের 3টা রুম আছে, একটা ওয়াশরুম আছে আর একটা করিডোর আছে। তো এই রুমের আমাদের প্রোটেকশন সিস্টেমটা ডিজাইন করতে হবে। সো এখানে আমাদের ফার্স্টে কি করবো, লোড গুলা কানেক্ট করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা রুমে একটা ফ্যান, 2টা লাইট আছে আর একটা সুইচ পয়েন্ট আছে। তো এখানে প্রত্যেকটা রুমই একই, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াশরুমে শুধু আর একটা সুইচ আছে, আর কিছু নেই। তো এখানে আমরা প্রথমে দেখি যে এখানে আমাদের প্রত্যেকটা রুম, আমরা যেটা বললাম যে আমাদের যে রুমে ফল্ট হবে আমরা চাই প্রত্যেকটা রুমকে আলাদা আলাদা জোনে ভাগ করতে। তাহলে আমাদের আলাদা আলাদা জোনে যদি ভাগ করতে হয় প্রত্যেকটা রুমের জন্য আমাদের আলাদা আলাদা সার্কিট ব্রেকার লাগবে। তো এই রুমের জন্য এখানে দেখো আমাদের এখানে টোটাল 4টা সার্কিট ব্রেকার আছে, 1টা 2টা 3টা 4টা। তো এগুলোকে আমরা বলি মিনিয়েচার সার্কিট ব্রেকার। সো এই মিনিয়েচার সার্কিট ব্রেকার গুলো কানেক্টেড অবস্থায় আছে। সো এই 4টা সার্কিট ব্রেকার 4টা রুমের জন্য, এই 1টা 2টা 3টা আর ওয়াশরুমের জন্য আমরা এখানে আরেকটা সার্কিট ব্রেকার ইনস্টল করছি। সো 4টা।
আচ্ছা, এখানে দেখো, এখানে 2 পোল সার্কিট ব্রেকার, এগুলো কিন্তু সিঙ্গেল পোল। সিঙ্গেল পোল মানে পোল হচ্ছে একটা, আর এখানে দেখো 2টা পোল, এখানে ডবল পোল সার্কিট ব্রেকার বলে এগুলোকে। এটা ডবল পোল সার্কিট ব্রেকার, এটার অপারেশনটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এটা হচ্ছে ডবল পোল সার্কিট ব্রেকার। এটা সার্কিট ব্রেকারের ফাংশন মনে রাখবা দুইটা, একটা হচ্ছে ওভারলোডে এটা অপারেট করবে, আর একটা হচ্ছে শর্ট সার্কিটে অপারেট করবে। ওভারলোড কন্ডিশনে যদি বেশি হয় তাহলে সে অপারেট করবে, শর্ট সার্কিট কন্ডিশনে হলেও অপারেট করবে। তো একটু আগে আমরা যে লোড ক্যালকুলেশন করলাম এবং লোডে বললাম যে 110 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার লাগবে, তার মানে 110 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু সে কোনো অপারেট করবে না, এটা অটোমেটিক্যালি অপারেশন হবে না। অপারেট করবে কখন? 110 অ্যাম্পিয়ারের উপরে যদি কারেন্ট যায় তাহলে কিন্তু আমাদের এই সার্কিট ব্রেকার অপারেট করবে, এর আগে কিন্তু এই সার্কিট ব্রেকার অপারেট করবে না। এখন মনে করো যে এই আমি যদি কোনো একটা লাইনকে, একটা লাইভ লাইনকে টাচ করি, আমার ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ারও কারেন্ট যায় তাহলে কিন্তু এটা একটা মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট কারেন্ট। সো এই কারেন্টে কিন্তু আমাদের সার্কিট ব্রেকার অপারেট করবে না, কারণ সার্কিট ব্রেকারটাকে ডিজাইন করা হচ্ছে কত অ্যাম্পিয়ারে, 110 অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট ডিজাইন করা হচ্ছে। 110 ভোল্ট কারেন্ট গেলেও এ অফ করবে না, উপরে গেলে অপারেট করবে। ব্যক্তির জন্য 1 অ্যাম্পিয়ার কারেন্টও যদি একটা মানুষের ভিতর দিয়ে যায় তাহলেও কিন্তু সে মারা যাবে। সো এজন্য আমাদের একটা প্রোটেকশন দিতে হবে। এই প্রোটেকশনটা আমরা নরমালি দিয়ে থাকি ইএলসিবি বা আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, এটাকে আমরা বলি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা খুবই স্মল কারেন্টে অপারেট করে, খুবই স্মল কারেন্ট, যেটা নর্মাল মানুষের যে যত কারেন্ট টলারেট করতে পারে তার থেকেও অনেক কম কারেন্টে, অর্থাৎ খুবই লিকেজ একটা কারেন্ট, এটাকে আমরা বলতেছি লিকেজ কারেন্ট যদি যায় এটার ভিতর দিয়ে তাহলে এটা অপারেট করবে। তো এটাকে আমরা বলতেছি এটি স্মল কারেন্টে অপারেট করে আর এটা হাই কারেন্টে অপারেট করে। তো এই 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 জায়গাটায় আমরা যদি লাইন টার্মিনালটা এখানে কানেক্ট করলাম, নিউট্রাল পয়েন্টটা এখানে কানেক্ট করলাম। সো লাইনটা আসলো আর্থ লিকেজ সার্কিট ব্রেকারে, নিউট্রালটাও আসলো প্যারালালি আর্থ লিকেজ সার্কিট ব্রেকারে। এরপরে এই এখান থেকে বের হবে, এটা অন করলে লাইনটা তো চলে আসবে। সো লাইনটা দিয়ে আমি প্রত্যেকটা মিনিয়েচার সার্কিট ব্রেকারে একটা একটা পয়েন্ট কানেক্ট করেছি। তো এখন যদি এই সুইচ অন করি তাহলে লাইনটা আমার এই পাশে চলে যাবে। প্রত্যেকটা সুইচ অন করলে কিন্তু প্রত্যেকটা রুমে পাওয়ার চলে আসবে, প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার। আর নিউ আমি বের করে নিয়ে প্রত্যেকটা রুমে নিয়ে গেছি, এখানে প্রত্যেকটা রুমে কিন্তু নিউট্রাল আছে, প্রত্যেকটা রুমে নিউট্রাল। তো আমি একটা রুম দেখি, একটা রুম যদি দেখি, এই রুমের লাইন থেকে এই যে এখানে এই সার্কিট ব্রেকার দিয়ে এই রুমটা প্রোটেকশন। তো এই রুমের লোড ক্যালকুলেশন করে আমাদের এই সার্কিট ব্রেকারের রেটিংটা বের করতে হবে। তারপরে আমাদের হ্যালো, জি স্যার। সো এই সার্কিট ব্রেকার থেকে কিন্তু আমাদের এই রুমটা কানেক্টেড। তো এখানে আমাদের কানেকশনটা কিভাবে হচ্ছে একটু দেখি। সো এই লাইনটা থেকে আমাদের কোথায় আসছে একটু ফলো করি আমরা পয়েন্টারটা। সো এই লাইনটা আমাদের আসছে এখান দিয়ে গিয়ে প্রত্যেকটা সুইচে। সো এখানে এই সুইচে, এই সুইচে, এই সুইচে, এই সুইচে, এবং সুইচের থ্রুতে আমাদের লাইট কানেক্টেড, আমাদের সুইচের থ্রুতে এই লাইট কানেক্টেড, এবং এই সুইচের থ্রুতে আমাদের এই সুইচ, এখানে আরেকটা কি আছে, ফ্যানের সুইচ, ফ্যানের সুইচটা রেগুলেটর হয়ে যাবে। সো এই যে এটা হচ্ছে কি ফ্যানের সুইচ, এই ফ্যানের সুইচটা প্রথমে আমরা রেগুলেটরে কানেকশন দিলাম। সো এই রেগুলেটর থেকে আমাদের যাচ্ছে ফ্যানে, ঠিক আছে। আর নিউট্রালটা কমন, নিউট্রালটা হচ্ছে প্রত্যেকটা লোডের সাথে একটা নিউট্রাল পয়েন্ট কানেক্টেড। আর একটা স্যার আপনার কথাটা একটু বোঝা যাচ্ছে স্যার, বেঁধে গিয়েছে, আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা, আমি এখান থেকে বলতেছি যে এই যে সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এই মিনিয়েচার সার্কিট ব্রেকার থেকে যদি অন করি তাহলে কি এখানে লাইভ যাবে না, লাইভটা কানেক্টেড হবে, তাই না, লাইভ লাইনটা। সো এই লাইভ লাইনটা নিয়ে আমি কি করতেছি, প্রত্যেকটা সুইচে কানেকশন দিচ্ছি। দেখো এই একটা, দুইটা, তিনটা, এই সুইচটাকে যদি অন করি তাহলে এই পাওয়ারটা এই পাশে সুইচ হবে, এই পাশে সুইচ হলে আমাদের এই লোডটা কানেক্টেড হবে। সো এখানে আমাদের একটা, এই সুইচের একটা তো লাইন আর একটা নিউট্রাল। সো নিউট্রাল পয়েন্টটা আমরা এখান থেকে নিচ্ছি, যে দেখো নিউট্রাল পয়েন্টটা কিন্তু আমাদের কোনো সার্কিট ব্রেকারের থ্রুতে নেওয়া হচ্ছে না, নিউট্রাল পয়েন্টটা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সো নিউট্রাল পয়েন্টটা এখান থেকে নিয়ে গিয়ে আমরা কি করছি, প্রত্যেকটা এখানে লোডেও নিউট্রাল দেওয়া হয়েছে, এই লোডেও নিউট্রাল দেওয়া হচ্ছে, এই লোডেও নিউট্রাল দেওয়া হচ্ছে, এবং এখানেও কিন্তু নিউট্রাল লাইন আছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নিউট্রাল লাইনটা কানেক্টেড আছে। আর এই যে লাইনটা, এটা যেটা ফ্যানের লাইনটা তো রেগুলেটর হয়ে যাবে। তো এটা ফ্যানের লাইনে কিন্তু লাইভ ওয়্যারটা আসছে,
আসার পরে পাশে আমাদের রেগুলেটর হয়ে, এটা হচ্ছে রেগুলেটর হয়ে রেগুলেটরের পরে হচ্ছে আমাদের ফ্যানটা কানেক্ট। সো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা রুম এই একইভাবে কানেক্টেড হবে এবং প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার থাকবে। এটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার এই যে এখানে যে দুইটা 2 পোল সার্কিট ব্রেকার, এই দুইটা মানে সার্কিট ব্রেকারের ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন স্যার। আচ্ছা, এই এতদূর কি ক্লিয়ার? জি এই সার্কিট স্যার। ব্রেকার বাদ দিয়ে? জি স্যার, এই বাকিটুকু বুঝছি স্যার। আচ্ছা, বাকিটুকু যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটু স্যার হ্যাঁ স্যার মিনিয়েচার সার্কিট ব্রেকারের কাজটা কি আসলে? স্মল কারেন্টটাকে প্রোটেক্ট করা? না, মিনিয়েচার সার্কিট ব্রেকারও ওই যে মিনিয়েচার সার্কিট ব্রেকার এখানে এই যে এই সার্কিট ব্রেকারটা কি এই রুমকে প্রোটেকশন দিচ্ছে। তার মানে এই রুমের লোড ক্যালকুলেশন করার পরে ধরলাম এই রুমের লোড হচ্ছে গিয়ে 40 অ্যাম্পিয়ার, তার মানে 40 অ্যাম্পিয়ারের এখানে একটা সার্কিট ব্রেকার লাগাতে হবে, ঠিক আছে? তো এটা সিঙ্গেল পোল প্রোটেকশন। এটা কয়টা পোল? সিঙ্গেল পোল স্যার। আচ্ছা, এটা কয়টা পোল? ডাবল পোল স্যার। ডবল পোল। এখন আমরা আসি ডবল পোল আর সিঙ্গেল পোলের মধ্যে ডিফারেন্স দেখি। ফর এক্সাম্পল, আমি সার্কিট ব্রেকার কিভাবে কানেক্ট করলাম, সার্কিট ব্রেকারকে কানেক্ট করলাম আমরা কিভাবে লাইনে, খেয়াল করে দিচ্ছি এখানে সার্কিট ব্রেকার লাইন, এই লাইন থেকে যাচ্ছে কোথায়? সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকার থেকে তারপরে লোডে যাচ্ছে, তাই না? আর নিউট্রালটা এই লোডের সাথে আসতেছে। তো আমি যদি এটাকে অন করি, সার্কিট ব্রেকার অন করলে লোডে পাওয়ার পাবে, অফ করলে লোড থেকে পাওয়ার ডিসকানেক্টেড হবে, অন করলে পাওয়ার পাবে, অফ করলে ডিসকানেক্টেড হবে। এখন সার্কিট ব্রেকার আমরা কোথায় প্লেস করব, লাইনে না লোডে, লাইনে না নিউট্রালে, কোন সাইডে প্লেস করব? লাইনে স্যার। লাইনে স্যার। লাইনে প্লেস করব। এখন মনে করো যে কেউ মানে উল্টা করে লাগালো, উল্টা করে লাগালো মানে কি ফেসটাকে ঘুরাই দিল। তো এখানে লাইন লাগালো, এখানে নিউট্রাল লাগালো, অসুবিধাটা কি? এখন যদি ওপেন করি, আমি যদি সার্কিট ব্রেকার ওপেন করি, কারেন্ট যাচ্ছে না না স্যার। স্যার। কিন্তু আমি যদি লোডে কাজ করতে চাই, আমি কি শক খাবো কি খাবো না? খাবো স্যার। কেন খাবো? কারণ আমি যদি এখানে টাচ করি, লোডে যদি টাচ করি, আমার এই সাইডটা তো লাইভ, এই সাইডটা লাইভ না? জি স্যার। তো আমি যদি এখানে টাচ করি অবশ্যই শক খাবো। তো আমি কখনোই কিন্তু এই সাইডে টাচ করতে পারবো না, অর্থাৎ মেইনটেনেন্স, আমি যদিও কারেন্ট জিরো কিন্তু আমার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে। সো এই কন্ডিশনে আমি যদি কেউ এটা তো একটা অ্যাক্সিডেন্টাল অপারেশন, আমি যদি এরকম করি দুইটা পোল লাগাই, ডবল পোল লাগালে কি হবে? আমি ফেসটা এখানে লাইন নিউট্রাল যদি ঘুরাইও দেই, কোনো কি সমস্যা আছে? না স্যার। না স্যার। আমি যদি এখানে লাইন দিই, এখানে নিউট্রাল দিই, কোনো প্রবলেম হবে? না স্যার। তো দুইটা সার্কিট ব্রেকার কিন্তু আমার একই সাথে ট্রিট করবে, তার মানে আমি যদি এখানে টাচ করতে পারি, এখানেও টাচ করতে পারি। সো এটা কি সেফার অপারেশন না? ইয়েস স্যার। জি স্যার। বোঝা গেছে? সো এটা হচ্ছে গিয়ে সেফার অপারেশন। সো সবসময় আমরা এটা এবং কিন্তু এটার কস্ট কিন্তু কি ডবল হবে, তাই না? আমাদের কিন্তু কস্ট এখানে যেহেতু সিঙ্গেল পোলের যা কস্ট হবে, ডবল পোলের তো কস্ট অবশ্যই কি বেশি হবে না? তো এই জন্য এটাকে আমরা মাদার সার্কিট ব্রেকার বলতেছি। মাদার সার্কিট ব্রেকারে সাধারণত আমরা এই ডবল পোল সার্কিট ব্রেকার ইউজ করি। আর এগুলোর জন্য সবসময় আমরা লাইভে আমরা এটা কানেক্ট করি। সো লাইভে আমাদের এই সার্কিট ব্রেকারটা থাকবে, নিউট্রালে থাকবে না, এটা সবসময় লাইভে থাকবে। আর নিউট্রাল পয়েন্ট থেকে আমাদের আলাদা, এখানে নিউট্রাল পয়েন্ট থেকে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারের থ্রুতে যায়নি, নিউট্রাল পয়েন্ট থেকে আমাদের কিন্তু আলাদা লাইনটা প্রত্যেকটা রুমের সাথে কানেক্টেড থাকে। বোঝা গেছে এটা? স্যার একটা কোশ্চেন, সেটা হচ্ছে স্যার আমাদের তো ইন্ডিকেশন থাকে, ওয়্যারের ইন্ডিকেশন থাকে যে এটা লাইভ লাইন, এটা নিউট্রাল লাইন, তাহলে আমাদের লাইনটা কেন আমরা চেঞ্জ করতেছি? উল্টা কেন হবে বা ডবল পোল কেন ইউজ করতে যাচ্ছি স্যার? আচ্ছা, উল্টা কেন হবে? এখন মনে করো এটা অ্যাক্সিডেন্টাল অপারেশন, এটা উল্টা হওয়ার একটা পসিবিলিটিস সবসময়ই কিন্তু সিস্টেমে রয়ে যায়, ঠিক আছে? তোমার লাল ওয়্যার অনেক সময় দেখবা যে অনেকে লাইনে মেইনটেনেন্স করার পরে তার সামনে পেলো না, লালের জায়গায় কালো লাগাই দিল বা সবুজ লাগাই দিল, ঠিক আছে? এখন লাল দেখেই কিন্তু আমরা বুঝি যে এটা লাইভ ওয়্যার, ঠিক আছে? সো নর্মাল টেস্ট করার উপায় হচ্ছে কি আমাদের লাইনে টেস্টার দিয়ে আমরা মেজার করতে পারি যে এটা লাইনে ভোল্টেজ আছে কি আর নাই। কিন্তু অ্যাক্সিডেন্টাল অপারেশনটাকে প্রিভেন্ট করার জন্য, পুরো লোডটাকে সিস্টেম থেকে আইসোলেট করার জন্য, যদি সিস্টেম মানে পুরো লোডটাকে আমি যদি ডিসকানেক্টেড করতে চাই, তাহলে অবশ্যই আমার ডবল পোল সার্কিট ব্রেকার লাগবে। মেইনলি হচ্ছে এটা সেফার অপারেশনের জন্য। বোঝা গেছে এটা? সো এই জন্য কিন্তু এখানে আমরা সব জায়গায় আমরা কিন্তু এই সার্কিট ব্রেকার লাগাচ্ছি না। কারণ কি লাগাচ্ছি না? কারণ হচ্ছে যদি আমি সব জায়গায় সার্কিট ব্রেকার লাগাই তাহলে আমাদের কস্ট এফেক্টিভ হবে না। সেই জন্য আমরা মেইন যে মাদার সার্কিট ব্রেকার আছে শুধুমাত্র সেখানেই কিন্তু আমরা এই সার্কিট ব্রেকারটা লাগাচ্ছি। বোঝা গেছে এটা? জি স্যার। ঠিক আছে?
জি স্যার। ইয়েস স্যার। স্যার মাঝখানের মানে ব্রেকারটার কাজটা আরেকটু বলতে ভালো হতো স্যার, আসলে এই নেটের প্রবলেম ব্রেকারটা তখন ধরতে একটু প্রবলেম হয়েছিল স্যার। আচ্ছা, এই ব্রেকারটা কাজ হচ্ছে যে ধরো আমরা এই রুমে একটা ফল্ট হয়েছে, জি স্যার। ঠিক আছে? ফল্ট হলে তো এই সার্কিট ব্রেকার অপারেট করবে। জি এখন স্যার। তোমার অনেক সময় তুমি খেয়াল করে দেখবা যে তুমি যখন তোমার কম্পিউটারের যে সিপিইউ এর যে বক্সটা, এটা টাচ করলে শক লাগে, জি স্যার। লাগে না? হ্যাঁ স্যার কেন লাগে। লাগে? স্যার কারণ ওখানে আর্থিং করা নাই, জি স্যার। তাই না? জি তো স্যার। আর্থিং করা নাই। এখন এই কারেন্টের ম্যাগনিটিউডটা যদি মনে করো একটা লাইভ ওয়্যার এটা এই বডির সাথে টাচ হয়ে থাকে, আমি তো জানি না যে টাচ হয়ে আছে, তাহলে কি একটা আমি যদি এখন ওইটাকে টাচ করি, বডিটাকে টাচ করি, তাহলে কি আমি শক খাবো না? জি স্যার। সো এই যে শকটা খাবো, এই শক খেলে এই শকের কারেন্টের ভ্যালুটা যদি ধরলাম এই রুমে এই রুমে 40 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য এই সার্কিট ব্রেকার ট্রিট করে। জি এখন স্যার। এখানে যদি আমি টাচ করি 1 অ্যাম্পিয়ার গেলেই তো আমি মারা যাবো, জি স্যার। আমার তো 40 অ্যাম্পিয়ার যেতে হবে না। সো আমি টাচ করলে কি এটা একটা অ্যাক্সিডেন্টাল অপারেশন হবে না? জি স্যার। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের আরেকটা সার্কিট ব্রেকার আছে, এটার অপারেশন, এটা কেন এত স্মল কারেন্টে অপারেট করে, সেটা কিভাবে স্মল কারেন্টে অপারেট করে সেটা হয়তো আমরা পরে দেখবো। তো এই কারেন্টে যাতে আমাদের সার্কিট ব্রেকার তো ট্রিপ করবে না, কিন্তু আমাদের এই 8 লিকেজ সার্কিট ব্রেকার যেটা আছে এটা যেন ট্রিপ করে। জি স্যার। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার, আচ্ছা। একদম 100% স্যার। আচ্ছা, স্যার ঠিক আছে। ব্রেকার হিসেবে কি কাজ করতেছে? মানে আমরা একটু আগে না, দেখলাম যে সার্কিট না, ব্রেকার না, দুই ভাবে অপারেশন করে, তাহলে হ্যাঁ, এখানে ভোল্টেজের কোনো মানে সার্কিট ব্রেকার নেই? না, এখানে না ভোল্টেজের জন্য না, এখানে কারেন্টই মেইন হচ্ছে কি কারেন্ট। বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। তো এখানে আমাদের ওভারলোড শর্ট সার্কিটের জন্য এইটা অথবা এটা সাব সার্কিট ব্রেকার, আর এটা হচ্ছে মাদার সার্কিট ব্রেকার, আর আর্থ লিকেজ সার্কিট ব্রেকার হচ্ছে হিউম্যান সেফটির জন্য। হ্যাঁ বুঝতে পারছি স্যার। এটা কি ইএলসি বলতেছি স্যার আমরা না? ELCB আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, জি স্যার। ঠিক আছে? জি আজকে মনে হয় সময় নাই, আমি আর একটু জিনিস কভার করার ইচ্ছা ছিল। সো তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার, ক্লাস আছে। জি স্যার। জি স্যার। ক্লাস আছে, আমার 2টা টপিক ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা এই টপিক 2টা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বাকিটা দেখব। আচ্ছা, তোমাদের তো 1টা পর্যন্ত ক্লাস, তাই না? হ্যালো? জি স্যার। আচ্ছা, আমার এই 2 মিনিট লাগবে, তো 2 মিনিট দাও, আমি এটা শেষ করে ফেলি। তো এখানে কি বলতেছি, হোয়াট ইজ সুইচ গিয়ার? সুইচ গিয়ার বলতে আমরা তাহলে কি বুঝতেছি? ইটস এ জেনারেল টার্ম কভারিং ওয়াইড রেঞ্জ অফ ইকুইপমেন্ট কনসার্ন উইথ সুইচিং এন্ড প্রোটেকশন। তার মানে সুইচ গিয়ার বলতে আমরা 2টা জিনিস বুঝতেছি, একটা হচ্ছে সুইচিং আর একটা হচ্ছে প্রোটেকশন। আমরা যে প্রথম যে ওয়ান লাইন ডায়াগ্রামটা দেখলাম, সেটা দেখলাম কি জেনারেটর থেকে প্রথমে ট্রান্সমিশন লাইনে সুইচ করছি, ট্রান্সমিশন লাইন থেকে সুইচ করছি ডিস্ট্রিবিউশন লাইনে, ডিস্ট্রিবিউশন লাইন থেকে সুইচ করছি লোডে। তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পাওয়ারটা সুইচ হচ্ছে, প্রত্যেকটা লোকেশনে পাওয়ারটা সুইচ হচ্ছে। তার মানে এখানে সুইচিং ইকুইপমেন্ট লাগবে, এবং কি লাগবে? প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে ফল্ট হলে প্রোটেকশন দিতে হবে, তার মানে 2টা ইকুইপমেন্ট লাগবে, সুইচিং এন্ড প্রোটেকশন। So all equipments associated with fault clearing process are covered by the term switch gear. তার মানে এখানে যত ইকুইপমেন্ট থাকবে প্রোটেকশনের জন্য, সেই সমস্ত ইকুইপমেন্টকে একসাথে আমরা বলবো সুইচ গিয়ার। তাহলে সুইচ গিয়ারের ভিতরে কি থাকবে? জিহাদ নাকি? হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, কে জিহাদ তো হ্যালো কে এগুলি কে? এই রেকর্ডিং এই কিরে, কথা। স্যার কই? স্যার তো বেড়ে গেছে। আচ্ছা একটা দোস্ত একটা সলিউশন দেখে, সেটা হচ্ছে যে ওই ওই বারবার ওই আইডি এবং নাম দুইটাই রিনেম করে চেঞ্জ করতেছি, বাট ঘুরে আমার নাম সুশান্ত কুমারই আসতেছে, আইডি আসতেছে না। এটা কি করবো বলতো? প্রোফাইলে যা, প্রোফাইল চেঞ্জ কর, প্রোফাইলে গিয়ে এডিট কর। প্রোফাইলে গিয়ে তো এডিট করলাম, বাট লাভ হচ্ছে না। না, নাকি ভুল রিনেম জায়গায় করিস যাচ্ছে? না, প্রোফাইলে গিয়ে একবারে চেঞ্জ কর নামটা।
ও আচ্ছা এডিট আচ্ছা প্রোফাইল কর, আচ্ছা জুমে ওটা প্রোফাইলে। আচ্ছা জুমে গিয়ে একদম প্রোফাইলে ঢুকবো তাই না? হ্যাঁ, জুমে গিয়ে প্রোফাইলে এডিট প্রোফাইল দিবি, তাহলেই হবে। ওখানে আচ্ছা একবারে নাম চেঞ্জ করে দিবি। ঠিক আছে নে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি জি স্যার, স্যার, হ্যাঁ স্যার জি শোনা স্যার। যাচ্ছে স্যার। শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। জি স্যার। একটু একটা মিনিট দাও। তাহলে সুইচ গিয়ারের ভিতরে আমাদের কি থাকবে? সুইচিং এবং প্রোটেকশন। সুইচিং হচ্ছে কি আমাদের প্রত্যেকটা লাইনে আমরা যে সুইচ করছি কোথায়? ফার্স্টে জেনারেটিং স্টেশন থেকে সুইচ করছি স্টেপ আপ ট্রান্সফরমারে, স্টেপ আপ ট্রান্সফরমার থেকে সুইচ করছি ট্রান্সমিশন লাইনে, ট্রান্সমিশন লাইন থেকে সুইচ করছি স্টেপ ডাউন সাবস্টেশনে। সো প্রত্যেকটা জায়গায় আমাদের সুইচিং ইকুইপমেন্ট কিন্তু কানেক্টেড হচ্ছে। সো এটাকেই আমরা বলতেছি সুইচিং, ঠিক আছে। অ্যান্ড প্রোটেকশন, আমরা যে প্রত্যেকটা জায়গায় যে সার্কিট ব্রেকার লাগাচ্ছি এই সার্কিট ব্রেকারের ফাংশনই কিন্তু দুইটা, একটা হচ্ছে সুইচিং, একটা হচ্ছে প্রোটেকশন। সো এইখানে সুইচ গিয়ারের ভিতরে কি থাকবে এটা নেক্সট ক্লাসে আমরা ডিটেইলি ডিসকাস করব। সো সুইচে এর মধ্যে থাকবে সুইচ, ফিউজ, সার্কিট ব্রেকার, আইসোলেটর থাকবে, এটা তোমরা নাম হয়তো আগে শুনো নাই। আইসোলেটর থাকবে, রিলে থাকবে, কন্ট্রোল প্যানেল থাকবে, লাইটনিং অ্যারেস্টার থাকবে, সিটি থাকবে, পিটি থাকবে, এবং আরো অনেক ইকুইপমেন্ট কিন্তু আমাদের এই সুইচ গিয়ারের ভিতরে থাকে। তার মানে সুইচ গিয়ার বলতে কিন্তু এই পুরো সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই সমস্ত ইকুইপমেন্ট নিয়েই আমরা বুঝতে পারছি সুইচ গিয়ার। এবং এই প্রত্যেকটা ইকুইপমেন্টের কাজ কি হবে? সুইচিং অ্যান্ড প্রোটেকশন। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।